আসসালামু আলাইকুম। আমি আরিফুল হক আশিক। আমি বুটেক্সের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স, এবং আমি 38তম ব্যাচের ছাত্র। আমরা এখানে থিঙ্ক ডিফারেন্ট উইথ আশিক নামে আমরা চালু করছি একটা প্রফেশনালসদের কথাবার্তা, যেটা আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ জেনারেশন যাতে এখান থেকে কোনো কিছু শিখতে পারে। তো আজকে আমাদের অতিথি আমাদের 30তম ব্যাচের জনাব আবু হাসান হিমেল ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা একসাথে হইতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো হিমেল, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। হ্যাঁ, আমি আবু হাসান হিমেল, 30তম ব্যাচের বুটেক্সের। আমি এখন স্পোর্টস ব্র্যান্ড পুমার বাংলাদেশ অফিসে ফ্যাব্রিক ম্যানেজার হিসেবে আছি অলমোস্ট 10 ইয়ার প্লাস। এর আগে আমি ডিওয়াস্ট, নেক্সট, ডিবিএল এইসব জায়গায় কাজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আমরা যদি আপনার একটু বেড়ে ওঠার দিয়ে যাই, আপনার শৈশব কোথায় বড় হয়েছেন, কোন এলাকাতে? আমার ছোটবেলা হলো আমাদের যে গ্রাম ঢাকার নবাবগঞ্জ, এটা ঢাকার খুব কাছাকাছি। ঢাকা 1 আসন যদি বলি, সংসদীয় আসন বর্তমানে। নবাবগঞ্জের চোরাইন ইউনিয়নের একটা গ্রামে, যেটা অনেকটা আরিয়াল বিলের পাশে। আমরা বিল এবং খাল বিলের দেশ বড় হয়েছি। তো ওখানে আমি ক্লাস 5 পর্যন্ত ছিলাম। আমাদের এলাকায় যেটা হলো যে প্রচুর প্রবাসী, মানে আইডল হিসেবে তো আসলে অ্যাকচুয়ালি সোসাইটিতে কাউকে লাগে। লাইক যেমন ইন্ডিয়াতে সচিন টেন্ডুলকার যখন খুব আইকনিক ছিল, প্রচুর ব্যাটসম্যান তৈরি হয়েছে ওনাকে দেখে, বা পাকিস্তানে ওয়াসিম আকরামের জন্য কিন্তু বলার হয়েছে। কিন্তু আমাদের এলাকায় যেটা হয়েছে যে প্রচুর প্রবাসী থাকাতে যে পড়াশোনা করে সচিব হওয়া যায়, ডাক্তার, এইরকম আইকন মিসিং আছে আসলে আমাদের এলাকাতে। তো যে কারণে দেখা যায় যে ছেলে পেলে সবারই একটা অ্যাম্বিশন থেকে ওকে পড়াশোনা করে মিডল ইস্ট অথবা ইউরোপ, এরকম একটা ট্রেডিশনের এলাকায় আমি জন্মাইছি এবং বড় হয়েছি ক্লাস 5 পর্যন্ত। তো আমার বাবাও বিদেশে ছিল, উনি আরব আমিরাতের আবুধাবিতে ছিল। তো উনি হঠাৎ করে মনে হলো যে না, এটা আসলে মানে এরকম হতে পারে না, আমি দেশের বাইরে আছি, আসলে প্রবাসের লাইফটা তো অনেক ডিফিকাল্ট, তো আমার সন্তানের জন্য এরকম হতে পারে না। তো সে হঠাৎ করে একদম সব কিছু ছেড়ে ছুড়ে 95-তে বাংলাদেশে চলে আসে যে না, আমরা এটা আই নিড টু ব্রেক দিস সাইকেল। তো এসে সে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসবে, মানে যাতে পড়াশোনার অ্যাটলিস্ট মেইন স্ট্রিমে আসা যায়। তো ঢাকায় আমাদের ইব্রাহিমপুরে একটা মিরপুর ক্যান্টনমেন্টের যেটা ইব্রাহিমপুর, ওখানে 3 সেট বাসা ছিল। ওখানে আমরা মোটামুটি ওরকম প্ল্যানিং ছাড়াই একদম হুটহাটি একটা ডিসিশনে চলে আসি। আচ্ছা। তো সেই থেকে ঢাকাতে শুরু হয় আমার গ্রাম থেকে সে অ্যাডজাস্টের যে একটা বিষয়টা। তো আমি ধীরে ধীরে আমি সেনাপল্লী হাই স্কুল, যেটা ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে, ওইখানে ভর্তি হই, অ্যাডজাস্ট হইতে থাকি পরিবেশের সাথে। প্রবলেম সাডেনলি আমি বাবাকে হারাই। বাবা রোড অ্যাক্সিডেন্টে 99-এ, মানে 3 বছর পরেই, যখন আমি ক্লাস 9-এ থাকি, ওই সময় ওনাকে হারিয়ে ফেলি। ইনস্ট্যান্টলি আসলে বিষয়টা যে কী লাইফে ইম্প্যাক্ট কী হয়তো বুঝি নাই। পাশে মা ছিল, ওনার সর্বোচ্চ চেষ্টা এবং ত্যাগ দিয়ে যাতে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা গ্রেডিং বেচে, জিপিএ গ্রেডিং বেস প্রথম ব্যাচ 2001-এ আমরা পরীক্ষাতে পাশ করি। মধ্যম লেভেলের স্টুডেন্ট আমি যাকে বলবো রেজাল্ট অনুযায়ী। তো এসএসসির পরে আস্তে আস্তে হিটটা বুঝতে থাকি যে আসলে বাবা ছাড়া পৃথিবী আর বাবা সহ পৃথিবী যে একটা ডিফারেন্স, যে মাথার উপর কিছু নাই, এই হিটটা আসলে যখন বুঝতে থাকি, তখন আল্লাহর পক্ষ থেকেই রিয়েলাইজেশন যে মনে হলো যে আমার আর 2টা ছোটো বোন ছিল, আমি বড়, যে এই যে একটা ব্যাড শেপে আমরা মানে আটকে গেলাম বা পড়ে গেলাম, এটা থেকে উদ্ধারের জন্য আমাকে পড়াশোনাটা খুব ভালো করে করলে হয়তো খুব সহজ হবে। আল্লাহই সব কিছু মানে বেস্ট প্ল্যানার, আসলে সবার দোয়া ছিল, এই জন্যই সম্ভব হয়েছে। তো হিমেল ভাই, আমি যদি বলি পরে আপনার কলেজ জীবনটা শুরু হলো। জি, আমি বাংলাদেশ নেভি কলেজে কত সালে? এসএসসি তো 2001-এ পাস করলাম, আর ইন্টারমিডিয়েট 2003-এ। তো 1-এ পাস করে আমি বাংলাদেশ নেভি কলেজে ভর্তি হলাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি নেভি কলেজে ভর্তি হয়েছি, এবং আমি নেভি কলেজে আমাদের স্যার সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে এটা মধ্যম মানে স্টুডেন্ট থেকে ওই 2টা বছর আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছে নেভি কলেজ। আমি জানি যে আমাদের বর্তমানে বুটেক্সে কর্মরত ডক্টর রোকন স্যার, তখন ওই সময় আপনি পাইছিলেন। জি, ম্যাথ টিচার ছিল।
সো নেভি কলেজে শুরুতে যেটা হলো, প্রিন্সিপাল স্যার আমাদের ওরিয়েন্টেশনে একটা কথা আমার খুব মানে মনে লাগলো। সো উনি বললো যে কলেজ লাইফটা খুব ছোট, বাট এটা জীবনের মোড় ঘোরানোর সময়। আজকে সবাই একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে, বাট যখন এখান থেকে সব বের হবে, এখান থেকে যারা ভালো করে ডাক্তারির চান্স পাবে, তাদের লাইফের সারা জীবন ডাক্তারি ট্যাগ লেগে যাবে। যারা ইঞ্জিনিয়ারিং চান্স পাবে তারা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য টাইম যেখানে মানুষ তার জীবনের মোড়টা ঘোরাই ফেলতে পারে। এখানে যদি তোমরা সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা যে জীবনের পরিচয় চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার খুব, এবং আমার ওই সময় ওটাই দরকার ছিল আসলে, জীবনের মোড়টাই ঘোরানোর যুদ্ধে ছিলাম ওই সময়। তো আমিও আল্লাহর কাছে মানে প্রার্থনা করে শুরু করলাম, দেখি কতটুকু করা যায়। আমি আরও সৌভাগ্যবান এবং কৃতজ্ঞ যার কথা রকুন স্যারের কাছ প্রতি, যে আমার গাইড টিচার ছিল এবং আমার ম্যাথ টিচার ছিল। স্যারের ভালোবাসা, সহযোগিতা আমাকে এতটাই মোটিভেট করতো যে স্যারের ক্লাসে একদম মনে হতো যে আমি আর স্যার আছে, আর কেউ নাই। স্যার একটা জিনিস বোঝানোর পরে দেখা যায় আমি ওটা এমনভাবে কানেকশন তৈরি হয়েছে যে এটা আমাকে ম্যাথের যেই স্ট্রং বেস, ওটা স্যার। আর স্যার গাইড টিচার থাকাতে যেটা হয়েছে, নেভি কলেজ সিস্টেম অনুযায়ী সকল বিষয়ের রেজাল্ট স্যারের কাছে যাইতো। আর আমি ভালো করলে স্যারও পুরস্কার পাবে। তো আমি প্রথম মিড টার্মে যখন ফার্স্ট হই, স্যারও একটা পুরস্কার পায়। তো এটা আমার জন্য অনেক ভালো লাগে যে স্যার আমার জন্য একটা পুরস্কার পেয়েছে। আর স্যার আমার সকল বিষয়ের রেজাল্ট দেখতে পারে। তো আমি আর মনে হলো শুধু ম্যাথে ভালো করলে তো মানে স্যারের কাছে পুরোপুরি ভালো হওয়া যাবে না, কারণ স্যার তো আমার ফিজিক্সের রেজাল্ট দেখবে, কেমিস্ট্রি রেজাল্ট দেখবে। ওইটা থেকে আমার কথা হলো ভালো করতে হবে, স্যার যেন আমার কোনো রেজাল্ট খারাপ না দেখে। এবং ওইখানে ছিল যে সপ্তাহে 2টা আমাদের কুইজ পরীক্ষা থাকতো, শনি এবং বুধবার, সকাল 8টা থেকে 8:50। তার মানে ওই 2 দিনের জন্য অ্যাটলিস্ট আগের দিন রাতে একটা ভালো পড়া হইতো আর কি, কুইজে ভালো করার জন্য। সো ইন্টারমিডিয়েট বোর্ড পড়ে কি আসবে না আসবে এগুলো মাথায় না নিয়ে যা থাকতো তাই একদম ডিটেলসে পড়ে ফেলতাম। এটা আমার ভর্তি পরীক্ষা অনেক উপকার করছে, এই যে ডিটেলসে পড়া। দেখা গেছে ভর্তি পরীক্ষা আমার, যদিও বুয়েটে আমার খুব ইচ্ছা ছিল ওয়েটিং লিস্টে আসি, তো বাট বুয়েটে না হলেও বুটেক্স সহ মেরিন এবং খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কয়েক জায়গায় আমি চান্স পাই। তো বুটেক্সের, এরপর বুটেক্সের লাইফ, আসলে বুটেক্স নামে যে কিছু আছে এটা আমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এটা জানতামই না। আসলে যখন বুয়েটে হইলো না, তখন তো অল্টারনেটিভ কি করা যায় অপশন সব মানে খুঁজতেছি সবার সাথে। তো একজন বললো যে হ্যাঁ, টেক্সটাইল খুব ভালো বাংলাদেশের প্রেক্ষিতে, ঢাকার মধ্যে ক্যাম্পাস ফর্ম ছাড়ছে। তো আমরা ক্যাম্পাসটা দেখতে গেলাম ফর্ম কেনার জন্য। তো ক্যাম্পাস দেখে, ছোট ক্যাম্পাস, বাট ঢাকার মধ্যে খুব মনে হলো যে মানে ভালো মানে ছোট সিমসাম। তো ফর্ম কিনলাম, পরীক্ষা দিলাম, আল্লাহর অশেষ রহমতে সুযোগ হইল। সুযোগ হওয়ার পরে জানলাম যে আসলে এই একটা যদি সবচেয়ে সিম্পল প্রোডাক্ট বলে টি শার্ট বানানোর পিছনে যে এত কর্মযোগ্য, এটা আসলে এই টেক্সটাইল ওয়ার্ল্ডে না ঢুকলে এটা আসলে আর বোঝা যেত না আসলে অ্যাকচুয়ালি, যে এত বড় মেশিনারি, এত বড় প্রসেস, এত কিছু ইনভলভমেন্ট, এত লোকের ইনভলভমেন্ট এখানে। যাই হোক, এরপরে তো বুটেক্সে পড়লাম। বুটেক্সে অবশ্য ক্যাম্পাসে খুব বেশি সময় আমি দিতে পারি নাই, কারণ ওই যে ক্লাস শেষেই কিছু টিউশনি, বাসায় এসে এইভাবেই আসলে বুটিক্স লাইফ। এই জন্য আমার পরিচিতিও ক্যাম্পাসে কম ছিল। একসময় একটু ভয় ছিল যে চাকরি পেতে হয়তো পরিচিতি খুব সহযোগিতা করে, না হলেও থাকিনি। বাসা যেহেতু মিরপুরে ইব্রাহিমপুরে ছিল, বাট আল্লাহর রহমতে দেখলাম যে আসলে কোনো কিছুতে আটকায় না। আল্লাহর আসলে অনেক বড় প্ল্যান থাকে, আমরা জাস্ট ওই বড় প্ল্যানের ছোট ছোট রোল প্লে করি। জাস্ট আমরা আমাদের রোলটা ঠিকভাবে প্লে করতে পারলেই দ্য সাকসেস উইল কাউন্ট। তো পাশ করার পরে সাথে সাথে জবে ঢুকে গেলেন? আমাদের যেটা হয়েছে যে আমাদের তো ইন্টার্নি আগে হলো, আমি ডিবিএল গ্রুপে ইন্টার্নি করলাম, যেহেতু আমি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ছিল আমার অ্যাডভান্স, এবং আমার ওইটাও বুটেক্সের মধ্যে ওই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগতো, যে ফ্যাব্রিক বানানো, ফ্যাব্রিকের ডিজাইন, ফ্যাব্রিকের মেশিনারি, সুতার কারুকাজ। সো
মিল ট্রেনিংয়ের পরে আমাদের ফাইনাল পরীক্ষাটা আসলে প্রায় 6 মাস পিছিয়ে যায়। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন সরকারের একটা ছাত্র আন্দোলনের কারণে সব কিছু স্টাক হয়ে গেছিল। তো আমি ওই সময় 2 মাসের জন্য আবার জংশাইন নামে একটা চাইনিজ ইপিজেড ফ্যাক্টরিতে ঢুকলাম 2 মাস একটা চাইনিজ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওখান থেকে দেখলাম যে আসলে চাইনিজরা অনেক পরিশ্রমী এবং অনেক নিয়মাবর্ত, মানে ডেডিকেশন, পরিশ্রম, ডিসিপ্লিন অনেক, এটা আমার মধ্যে কিছুটা হলো পরিবর্তন আনে। তো এরপরে আমাদের ফাইনাল পরীক্ষার পরে আমি ওই ডিভিএল গ্রুপে যেখানে ইন্টার্নি করছি ওখানেই ইচ্ছা ছিল শুরু করার, তো ওখানে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এটা ওয়াজ আমি বলবো বাংলাদেশের অন্যতম সেরা নিট কম্পোজিট ফ্যাক্টরি, এবং ওইখানে আমি আমার যেসব সিনিয়র পেয়েছি, বিশেষ করে আমাদের যে নিটিংয়ের হেড ছিল সাদেক স্যার, উনি ইনোভেশন, নিউনেস, নতুন প্রসেস, নতুন আইডিয়াকে এত বেশি মানে ইন্সপায়ার করতো, যেটা আসলে মানে আমার শেখার স্কোপটাই আসলে অনেক বাড়িয়ে দেয়। তো আমাদের চাকরি শুরুতে প্রথমে শিফটিং ডিউটি শুরু হয়, যদিও এর আগে শিফটিং ছিল না নিটিংয়ে, তারপরও স্যার এক্সপেরিমেন্টালি শিফটিং চালু করে। তো ওইখানে আমি একটা এক্সপিরিয়েন্স মানে অডিয়েন্সেও শেয়ার করতে পারি যে যখন একটা ফ্রেশ গ্রাজুয়েট ইন্ডাস্ট্রিতে যায়, মাঝে মাঝে এটা একটা ছোট একটা বিষয় হয় যে ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপিরিয়েন্স বাট হয়তো সে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, এরকম অনেক লোকজন থাকে, অনেক অপারেটর বাট অনেক এক্সপিরিয়েন্স। বাট একজন বিএসসি ইঞ্জিনিয়ার যখন যায় তখন তার হয়তো থিওরিটিক্যাল নলেজ আছে, বাট প্র্যাকটিক্যাল একটা ছোটোখাটো বিষয় সে কিন্তু দেখা যাচ্ছে যে জানে না, বা মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু, অভিজ্ঞতা কম থাকাতে। তো এই কীভাবে এই অ্যাডপ্টটা হওয়া যায়। তো আমরা যখন ফ্লোরে কাজ শুরু করলাম, তো আমরাও দেখলাম যে আসলে অনেক কিছুই আমরা মানে কম জানি, বা মনে হচ্ছে যে এটা অনেক জটিল বিষয়, কিভাবে এরা মনে রাখতেছে 50-60টা মেশিন, কোন মেশিনে কি প্রোগ্রাম চলে মুখস্থ টেবিলে বসে দিচ্ছে। আমি তো সারাদিন ফ্লোরে ঘুরেও 2টা মনে রাখতে পারতেছি না, মানে ব্যাপারটা এরকম অনেকটা। বাট এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের বিষয়, একটা সময় এটা চলে আসে। তখন আমরা কিভাবে দ্রুত অ্যাডপ্ট হওয়া যায়, তখন আমরা চিন্তা যেটা করলাম, আমরা 3 ফ্রেন্ড ছিলাম, 2 ফ্রেন্ড 2 শিফটে ছিলাম, যে কী করা, আমরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। তখন আমরা চিন্তা যে আসলে আমাদের পড়াশোনার সাথে ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি কোনো কানেকশন আছে। আমরা যদিও দেখতেছি যে কোনো কানেকশন নাই, সব কিছু নতুন, মানে এগুলো তো আমরা শিখেই নেই, বাট আমরা মনে করলাম যে অবশ্যই কোনো কানেকশন আছে, আমাদের সেই কানেকশনগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা দেখলাম যে ফ্লোরে কী সমস্যা আছে। একটা সমস্যা আমাদের নোটিস হলো যে লাইক যখন একটা স্যাম্পল হয়, লাইক বানাইতে হবে 10 কেজি, অপারেটর অনুমানে বানানোর পর দেখা গেছে হয়ে গেছে 15 কেজি, অথবা একটা প্রোগ্রাম শেষ হবে লাস্টের দিকে এখন দরকার 20 কেজি, অপারেটর অনুমান করে বানাইছে হয়ে গেছে 15 কেজি, মানে অ্যাকুরেটলি হচ্ছে না। তখন আমরা চিন্তা, আমরা তো আসলে প্রোডাকশন ক্যালকুলেশন শিখছি। লাইক যদি আমি তো জানি একটা সুতা একটা কতগুলা নিডেল আছে, আমি নিডেলের লুপ লেন্থও জানি, তো একটা সাইকেলে কতটুকু সুতা যায়, সুতার কাউন্ট জানলে ওটা ওয়েট জানা যায়। তো আমরা ফর্মুলা ডেভেলপ করে ফেললাম যে যেখানে নাম্বার অফ নিডেল, স্টিচ লেন্থ, সুতার কাউন্ট জানলে কতগুলা রেভলিউশনে কত কেজি হবে। তো আমরা ফ্লোরে সবাইকে বললাম যে লেটস মানে একটা এক্সপেরিমেন্ট করে দেখি আমরা, কারো যদি কোনো ছোটো কন্ট্রাক্ট আমাদের কাছে আসো আমরা বলে দিই কতবার মেশিন ঘুরাইতে হবে। সো এরকম কয়েকজন স্যার আমার 12 কেজি লাগবে, আচ্ছা আমরা ক্যালকুলেশন বললাম তুমি এটা 2000 বার ঘোরাও, যেটা যে যত রেভলিউশন মেশিনের অনুযায়ী আসে। তো ওরা বললো না স্যার এটা 2000 না, আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা মানে 2500 বার ঘুরাইতে হবে। তো আমরা ঠিক আছে এবার এক্সপিরিয়েন্সের 2000 বার ঘুরে লেখো। তো ওরা এগুলো 2000 বার ঘুরে অ্যাকুরেটলি 12 কেজি, কারণ ফর্মুলা তো ভুল হবে না। তো ফ্লোরে একটাই হয়ে গেল যে এই পড়াশোনা অফিসার এমন একটা ফর্মুলা জানে যেখানে কোয়ান্টিটি মিস হয় না। তো আমরা যখন এটা শুরু করলাম, তো আমাদের অ্যাকসেপ্টেন্সি ফ্লোরে উইথ অল অনেক সহজ হয়ে গেল বিষয়টা। কারণ কাউকে যখন আমরা কিছু দিতে পারি গিভ, দেন সে টেক করাও সহজ। তো এটা খুব একটা ভালো টেকনিক। আমি নতুন ইঞ্জিনিয়ারদের বলবো যে আসলে নলেজের সাথে প্র্যাকটিক্যাল, পড়াশোনার সাথে প্র্যাকটিক্যালের যে কানেকশন করা যায় তাহলে অতি সহজ হয়। এই বিষয়ে মাসুদ স্যারের একটা ঘটনা আমার খুব মানে ইন্সপায়ার করে। স্যার তার ক্লাসে এই ঘটনা হয়তো অনেকেই বলছে, তারপর আমি রিপিট করি, যে এক ডাক্তার, এমবিবিএস ডাক্তার, একটা গ্রামে পাশ করে সে চেম্বার করলো। তার পাশে একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু কোনো রোগী সব হাতুড়ে ডাক্তার কাছেই যায়, ওনার কাছে কোনো রোগীই নাই মানে এক হিসেবে, কারণ হাতুড়ে ডাক্তার অনেকদিন পরিচিত। আবার তার কাছে গেলে অনেক সমস্যা, লাইক কারো ফোড়া হয়েছে,
ওনার কাছে গেলে উনি বলে ঠিক আছে হয়েছে, টেস্ট করেন, এটা কি হয়েছে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষার একটা একটু সময় সে তার পড়াশোনা অনুযায়ী যেটা প্রসেস যা করবে। বাট হাতুড়ির ডাক্তার সমস্যা নেই, গেছে খেটকে কেটে মনে করেন জব মানে প্রবলেম সলভ। তো ডাক্তার বুঝলো যে ব্যাপারটা তো আসলে কেমন হয়ে যাচ্ছে, আমি রুগী পাচ্ছি না, ওর ওখানে অনেক রুগী। তো সে বললো তা ঠিক আছে এক কাজ করি, হাতুড়ি ডাক্তারের সাথে কিছু কথা বলে ওকে কিছু নলেজ দিই। তো হাতুড়ি ডাক্তারের সাথে সে সম্পর্ক করলো। হাতুড়ি ডাক্তার বলবো জানেন আমাদের শরীরে কতগুলা শিরা আছে, উপশিরা কত অস্থি, হাতের মধ্যে এতগুলা শিরা আছে, এই শিরাটা এই কাজ করে, এই ধরনের এই কাজ হয়, এইটা এই হলেই হবে। তো ওকে যখন একটু ব্রিফ দিল, পরবর্তীবার সে যখন কোনটা ফোড়া যখন অপারেশন তার ভয় লাগা শুরু হলো যে ভুলে না কোন শিরা মানে কেটে যায়। তাকে যখন অল্প একটু ফিল দিল তখন সে কিন্তু বিষয়ের সেন্সিটিভিটি সম্বন্ধে সচেতন, এবং সে এটা আর আগের মতো যে একবারে ব্লাইন্ডলি কেটে ফেলতে করতে পারছে না। তখন সে বলছে ঠিক আছে তাহলে ওই ডাক্তার ওই ওর কাছে যাও। তো এই ডাক্তারের যে ট্রিক্সটা, যে সে তার নলেজ তার সাথে শেয়ার করলো, তখন কিন্তু ওই ডাক্তার বাধ্য হয়েছে যে আসলে বিষয়টা অনেক সেন্সিটিভ এবং এক্সপার্টের কাছে যাওয়া উচিত। তো এইটাই আসলে যে ইন্ডাস্ট্রির শুরুতে আমি যেই এক্সপিরিয়েন্সটা পেয়েছি যে সহজে মিশে যাওয়ার ভালো সুযোগ হলো, মানে সবার সাথে কোঅপারেটিভ হয়ে নলেজের সাথে প্র্যাকটিক্যাল কানেকশন করাতে পারলে এটা অনেক সহজ। আবার আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ডিবিএল এ কাজ শুরু করলাম। 3 বছর 3.5 বছর মনে হয়, হ্যাঁ প্রায় 3 বছর মধ্যে ছিলাম। এবং আমি প্রথমে শিফটিংয়ে 9 মাস করার পরে ফ্যাব্রিক R&D ডিপার্টমেন্টে দায়িত্ব পাই, যেটা আমার আসলে ড্রিম ছিল, পছন্দের। এবং ওখানে ফ্যাক্টরিতে তো অনেক বড় বড় বাইরের কাজ, অনেক R&D, মানে বেশ এক্সাইটমেন্ট নিয়েই কাজ করতাম। এবং ওই সময় ডরমেটরি থাকার কারণে সময় না কোনো তাড়াহুড়া ছিল না। লাইক সকাল 9টায় ঢুকলাম, 6টা পর্যন্ত কাজ করলাম, এরপরে আবার 6টার পরে দেখতাম যে আসলে R&D কী করছি, কী করলে কী হইলো, রেজাল্ট কী হলো, কোনটার প্রস কী কোন কী, এগুলো নিয়ে আবার অ্যানালাইসিস সুযোগ হতো। তাই তো নাইট শিফট 10টার সাথে দেখা হয়ে করে রাতের স্যাম্পলগুলো বুঝিয়ে ডর্মে চলে আসছি। সো দ্যাট ওয়াজ এ ভেরি, আমি বলবো যে খুবই এক্সট্রাঅর্ডিনারি টাইম গিয়েছে, যেখানে আসলে অল্প সময় অনেক কিছু শিখেছি ডিবিএলে। তা আমার প্রশ্ন হচ্ছে এরপরে মানে হঠাৎ করে ধরেন তখন মনে হলো যে চেঞ্জ করি, তো এখন এই সিচুয়েশনগুলো কেমন আসলে, ধরেন চেঞ্জ করার কথা কিভাবে আসে যখন এইভাবে যখন আপনি চান নাকি সিচুয়েশন চলে আসে এরকম যে সুযোগ চলে আসে? প্রথমে যেটা বললাম যে আমরা হচ্ছে যে আল্লাহর অনেক বড় প্ল্যানের ছোট ছোট রোল প্লে করি, মানে প্ল্যানটা ওনার কাছ থেকেই আসে, আমাদের জাস্ট অ্যাক্ট প্রপারলি এটাই করতে হয়। তো যেটা হলো 12 সালের দিকে মনে হলো যে খুব বেশি একটা একদম ফোকাস জব হয়ে গেছে, একদম ডিটেলসে কাজ করতে করতে ফুল সাপ্লাই চেনও দেখতেছি না, আবার ওইখানেই থাকতেছি, কেন যেন একটা ডিটাচ মনে হচ্ছে যে, এবং সফট স্কিলগুলো মনে হলো যে মানে ইংলিশ বলা, তারপরে এগুলো একটু একটু মানে অনেক দূরে চলে গেছে। তখন মনে হলো MBA করবো। তো জাহাঙ্গীরনগর IBA-তে নর্মালি বাইরে ইরেগুলার স্টুডেন্ট নেয় না, তো ওরা উইকেন্ড MBA শুরু করলো ওই বছর। তো পরীক্ষা দিলাম এবং চান্স হয়ে গেল। তো MBA ক্লাস করতে গিয়ে মনে হলো যে প্রোডাকশন চাকরি করে এই রুটিনে এটা আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে। তো তখন মনে হলো তাহলে এক কাজ করি, লেটস সুইচ। বাইং অফিসগুলো তখন আস্তে আস্তে ফ্যাব্রিক টেকনোলজিস্ট নামে একটা পজিশন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, অনেক বাইং অফিস এটা করতেছে। তো এক্সপ্লোর করা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ জ্যান্ডোটেক্স লিমিটেড নামে একটা কোম্পানি, যেটা গোল্ডেন প্যানিংয়ের জার্মান ব্র্যান্ডের কাজ করে, ওখানে জব হলো। তো সাথে সাথে আসলে ডিসিশন নিলাম যে এটা আমার আসলে পড়াশোনা এবং সব মিলে এটাই ভালো। ঢাকায় অফিস, সপ্তাহে ওখানে 1.5 দিন ছুটি ছিল, তো ওখানে চলে আসলাম। তো ওখানে চলে আসার পর দেখলাম যে ফ্যাব্রিক টেকের ওখানে কাজটা অতটা ফাংশনাল না, অনেকটা অলংকারিক মানে কাজ আর কি। মেইন কাজ মার্চেন্ডাইজিং হয়, বাট ফ্যাব্রিকটা কাছে লাগে এরকম আর কি। খুব বেশি স্কোপ নাই যা শিখে আসলাম ইন্ডাস্ট্রিতে। তো দ্রুতই আবার খুঁজে করলাম যে কীভাবে আসলে ফ্যাব্রিক টেক যদি আমি শুরু করতে চাই, একটা আসলে ভালো যেখানে অনেক কাজ করে স্কোপ, এই সময় থেকে শুরু করা দরকার। সুযোগ চলে আসলো ডিউহাস্ট গ্রুপের, এবং ওই সময় ডিউহাস্ট ওয়ান অফ দ্য ভালো একটা বাইং অফিস, যারা MNS-এর ফুল সার্ভিস ভেন্ডর, এবং ওরা টেস্কো এবং আদার ব্র্যান্ড শুরু করে। তো ওই ব্র্যান্ডে আমি জয়েন করি। ওখানে জয়েন করার পর আসলে ফ্যাব্রিকটার অ্যাকচুয়াল রোল আমি বুঝতে শুরু করি, যে আসলে মানে ফুল সাপ্লাই চেইন, একদম গার্মেন্টস মানে ফুল প্রোডাক্টের চেইনটা আস্তে আস্তে দেখা শুরু করি। আনফর্চুনেটলি আমাদের ডিপার্টমেন্টটা অল্প সময় বন্ধ হয়ে যায়,
দেন আবার চাকরি শুরু করি, খোঁজা শুরু করি, সুযোগ হয় নেক্সট সোর্সিংয়ে জয়েন আচ্ছা, করা। আচ্ছা। আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই যে প্রোডাকশনের চাকরি ফ্যাক্টরি এক্সপিরিয়েন্সটা আমি ডিবিএলের মতো জায়গায় শুরু করছি এবং ফ্যাব্রিকটেকের এক্সপিরিয়েন্সটা আমি নেক্সটে সুযোগ পেয়েছি। আচ্ছা। নেক্সট ইয়ার আমি বলবো যে ফ্যাব্রিকটেকের কাজের যদি স্কোপ বলা হয়, আমার কাছে মনে হয় না অন্য কোনো buying প্রচুর office-এ কাজ আছে, প্রচুর ব্যস্ত থাকে সবাই। এত এরিয়াতে করে, ফ্যাব্রিকটেক কাজ আচ্ছা, করা লাগে। ওখানকার এসওপিটাই আসলে ফ্যাব্রিক গার্মেন্ট টেক টেক পিপলকে সেন্টারে রেখে ওদের এসওপিটা প্রস্তুত করা করা হয়। মানে টেক পিপল উইল লট অফ ইনভলভমেন্ট ইন দ্য প্রসেস। সো অনেক ব্যস্ত থাকা লাগবে। সো আমি ওখানে 2 বছর ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় আমি এখন 4 বছর ছিলাম, কারণ প্রচুর ব্যস্ত। দিনগুলো অনেক লম্বা ছিল। বাট অনেক এই যে একটা কালচার মানে এনভায়রনমেন্ট বা কাজের ধরনের চেঞ্জ, দেখা। এখানে অনেক ফ্যাক্টরি ম্যানেজ করতে হচ্ছে, নিটের বাইরেও প্রোডাক্ট, ওভেন, ডেনিম, ইউকে টেকদের সাথে কথা বলে রাখতেছে, ইন্টারনাল টিম, প্রবলেম সলভিং, এই নানা যে বিষয়গুলো যেগুলো প্রোডাকশনের আমি ডিপে কাজ করে আসছি, বাট এগুলো মিসিং ছিল। সো ওইখানে আমার এই সুযোগ হয় এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য। এবং আসলে প্রেশার সিচুয়েশন দেখছি যে আমার আলহামদুলিল্লাহ কাজগুলো ভালো হয়। আচ্ছা, So, আচ্ছা। ওই প্রেশারে আমার বেশ এই বিষয়গুলো সফট স্কিলগুলো অনেক ভালো হয়। এরপর সুযোগ আসে পোমাতে জয়েন করার। আচ্ছা। আসলে এটা কত সালে? এটা 16-তে আমি আচ্ছা। পোমাতে জয়েন করি, 2016। ওই বললাম না, আল্লাহর বিগ প্ল্যানের ছোট ছোট রোল আর কি, সুযোগই ডেকে নিয়ে আসে আমাকে। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি এখানে আমি যা শিখেছি তার যেভাবে অ্যাপ্লিকেট করতে পারি এবং নতুনভাবে কন্টিনিউয়াসলি শেখার যে সুযোগ, কাজের অটোনমি, অথরিটি এবং স্কোপ, আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এখানে এত বছর তো ধরে আজকে আছি। প্রায় 10 বছর হয়ে গেল। হ্যাঁ, এবং তো আমরা যদি এই জায়গার আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমাদের সাথে, ডিফারেন্ট ব্র্যান্ডসের সাথে কাজ করলেন, এইটা অ্যাজ এ প্রফেশনাল আপনাকে কি ধরনের হেল্প করছে ডেভেলপ করতে নিজেকে? হ্যাঁ, যেটা নেক্সট ছিল হয় ইউকে ব্র্যান্ড, এটা তো জার্মান এবং স্পোর্টস ব্র্যান্ড, তো কাজের ধরনটা একটু ডিফারেন্ট। আচ্ছা। আর আমি যখন জয়েন করি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কেউ ছিল না, ও তো একটা কনস্ট্যান্ট রেটের বিজনেস ছিল। বাট আমাদের জয়েন করার পরে একটা ম্যানেজমেন্ট চেঞ্জে গ্রোথগুলো শুরু হয়। যেহেতু প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো আমার একটা ইচ্ছা ছিল যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে কিছু বেশি অ্যাড ভ্যালু করতে পারে টিমের মধ্যে, প্রসেসের মধ্যে, ওটা যেন আমি ছাপ রাখতে পারি। তো আলহামদুলিল্লাহ হয়তো পেরেছি বলে পরবর্তীতে রিক্রুটমেন্টগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রায় 12 থেকে 13 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বুটেক্স থেকে 5 জন এবং আদার্স ইন্ডাস্ট্রি মিলে আমাদের অফিসে আছে। সো এটা খুবই ভালো অভিজ্ঞতা ছিল। তবে আমি জানি যে আপনি পোমাতে কিছু নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন, যেটা গ্লোবালি খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছে। তা আপনি যদি একটু বলতেন সেই ইনিশিয়েটিভগুলো। আলহামদুলিল্লাহ আসলে বিভিন্ন গ্লোবাল স্ট্র্যাটেজির পার্টে কাজ করার সুযোগ হয়েছে। যেটা বলা যায় রিসাইকেল কটন একটা সাকসেস স্টোরি, যেটা আমাদের ক্ষেত্রে আমরা 2019-এর দিকে আমাদের ইনোভেশন টিম থেকে এটা হয় যে কাটিং ওয়েস্ট কীভাবে রিসাইকেল করা যায় এটা নিয়ে আমরা গার্মেন্টসের কাটিং। হ্যাঁ, গার্মেন্টসের কাটিং ওয়েস্ট। সেক্ষেত্রে বাংলাদেশটা প্রজেক্টের জন্য প্রিফার জোন, কারণ আমাদের ফ্যাক্টরিগুলো কম্পোজিট এবং খুব ফ্লেক্সিবল। আমি বলবো যে আমাদের স্ট্রেংথ হলো আমরা অনেক ফ্লেক্সিবল। আমাদের র কটনের প্রোডাকশন হয় না এখানে, তেলের খনিও নাই যে পলিস্টারের চিপস আসবে, বাট এখানকার আমাদের অনেক বড় স্ট্রেংথ হলো লোক, মানুষের ফ্লেক্সিবিলিটি। হাওয়ার এইসব নতুন কাজের জন্য, এক্সপেরিমেন্টের জন্য আই বিলিভ কটন হওয়াতে বাংলাদেশটা একটা প্রিফারেন্স জোন। তো আমরা তখন কাজ শুরু করি। রিসাইকেল কটন এজ বলবো ভেরি টাফ, ডিফিকাল্ট প্রোডাক্ট, স্পেশালি কনসিস্টেন্সি ইজ এ ভেরি চ্যালেঞ্জিং হিয়ার। তো হাওয়ার আমরা আমাদের ফ্যাক্টরিকে আমি ধন্যবাদ দেবো, তারা অনেক কোঅপারেটিভ এবং ছিল, এবং আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি খুব ক্লোজলি কোঅপারেটিভ কাজ করার জন্য, এবং আমরা সাকসেসফুলি লঞ্চ করি। অনেক চ্যালেঞ্জ ছিল। একটা বড় চ্যালেঞ্জ হলো নতুন কিছু করার ক্ষেত্রে প্রাইস। যদিও ইন্ডিয়াতে রিসাইকেল কটনের প্রাইস কম, বাট বাংলাদেশে যেটা হয় কোনো নতুন কিছুই একটা প্রিমিয়াম যোগ হয় প্রাইস আর কি। সো আর প্রাইস যখন বেশি হয় তখন আসলে সাস্টেনেবল প্রোডাক্ট বড় আকারে অ্যাডপ্ট করাও টাফ,
কারণ সাস্টেনেবল প্রোডাক্ট মানে এখানে কিছু কম্প্রোমাইজ আছে অ্যাপিয়ারেন্সে। সো অ্যাপিয়ারেন্সে কম্প্রোমাইজ, বাট বেশি দাম দিয়ে নিচ্ছি, কাস্টমার ওই হিসেবে এটা আসলে দিন শেষে ওয়ার্ক করে না আসলে। তো লজিক্যালি আমরা দেখতেছিলাম যে এটা আসলে প্রাইস আমাদের রেগুলারের মতোই হওয়া উচিত, বাট ফ্যাক্টরি ইনিশিয়ালি রাজি হচ্ছিল না। তো আমরা শুরু করি, বাট পরবর্তী ফ্যাক্টরি বুঝতে পারে যে না, এটা আসলে ভালো প্রসপেক্ট আছে, এবং ওরা যখনই এই প্রাইজের বিষয়টা অনেক নমনীয় হয়, এবং আমাদের টিম যখন জানলো এটা আসলে কস্ট নিউট্রাল, একটা টি শার্ট ভার্জিন যে নিলে যা হবে দাম, রিসাইকেলে তাই হবে, এবং এটা অন্য রিজিয়ন তখনও কস্ট নিউট্রাল না। তো তখন যেটা হলো এনি রিসাইকেল মানে বাংলাদেশ, আমাদের অর্ডার শাই করে এরকম বেড়ে গেল ডিউ টু আমরা রিসাইকেলে এই বেনিফিটটা দিতে পারতেছি বলে। এবং ফ্যাক্টরিগুলো আই বিলিভ তারা এই যে আমাদের অনেক ডিসকাশন ছিল কস্ট নিয়ে, রিসাইকেল অবশ্যই ম্যানেজিংয়ে অনেক এক্সট্রা প্রসেস, অনেক কিছু করা লাগে, অনেক ওয়েস্টেজ হয়। তারপর এই ভলিউম আই বিলিভ গিভ দেম এ অলরেডি দে গেট দ্য ডিভিডেন্ড। স্পেশালি আমি বলতে পারি 2022-এ যখন আমাদের অনেক রিসাইকেল প্রোডাক্ট অর্ডার, এবং সুতার কটন ইন্ডেক্স ওই সময় 1.6+, অনেক বেড়ে গেছে। তো আমরা যদি ওই বছর 600 টন কটন কনজিউম করে থাকি, তার 25% মানে 4 ভাগ রিসাইকেল থাকে আমার প্রোডাক্টে। তো দেখা যাচ্ছে যে প্রায় 2000 টনের কাছাকাছি কিন্তু ফাইবার কিনা লাগে নাই ওই হাই প্রাইজের সময়। এটা ওয়েস্টেসি দিয়ে ম্যানেজ হয়েছে। সো ডেফিনেটলি দে গেট দ্য বেনিফিট। তো এই দেখা যায় যে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে কিছু জার্গন আছে, যেমন অনেকে এটাকে অনেক সময় আপসাইকেল বলে, অনেক সময় আমাদের স্টুডেন্টরা প্রশ্ন করে স্যার কোনটাকে রিসাইকেল বলবো, কোনটাকে আপসাইক্লিং বলবো। দেন কিছু পিসিডাব্লিউ, অনেকে এটাকে প্রি কনজিউমার ওয়েস্ট বলে, আবার অনেক সময় কিছু ওয়েস্ট আছে যেটা পোস্ট কনজিউমার ওয়েস্ট, কিছু ওয়েস্ট আছে যেগুলো ইন প্রসেস, অর্থাৎ এন্ড প্রোডাক্ট এবং র মেটেরিয়ালের মাঝখানে, প্রসেসিংয়ের মাঝখানে হয়, কিন্তু সেগুলোকে হয়তো আবার করা যায়। এগুলো নিয়ে যদি একটু বলতেন যে আসলে পিসিডাব্লিউটা কীভাবে ব্যাখ্যা করা যায়। আমরা আসলে কটনের ক্ষেত্রে প্রি কনজিউমার ওয়েস্টটাই সোফার ইন্ডাস্ট্রিতে ফিজিবল আমি বলবো, কারণ পোস্ট কনজিউমার ওয়েস্ট যেটা একটা বড় সমস্যা হলো, কনজিউমারগুলো তো বাংলাদেশে না, বেশিরভাগ কনজিউমার ইউরোপ আমেরিকা, এখান থেকে ওয়েস্ট আনাটা বিভিন্ন রেগুলেশনের বাধা আছে। আবার একটা কমপ্লিট গার্মেন্টসের এখানে বিভিন্ন সর্টিংয়ের বিষয় আছে, এখানে নানা রকম মানে ম্যাটেরিয়াল মিক্স আপ আছে, তো সর্টিং, কালেক্টিং এগুলো অনেক চ্যালেঞ্জ আছে, যে কারণে এটা এখনও আমি বলবো যে কটনের ক্ষেত্রে পোস্ট কনজিউমার ওয়েস্ট অতটা ফিজিবল হয় নাই। হয়তো নিয়ার ভবিষ্যতে হইতে পারে। আবার প্রি কনজিউমার ওয়েস্টটা একটা ফিজিবল, যেহেতু এটা প্রোডাকশন কান্ট্রি, আমাদের কাটিংয়ে অনেক ওয়েস্টেজ হয়, 15-20% মার্কার থেকে ফ্যাব্রিক ওয়েস্টেজ হচ্ছে। এবং ওখানে যদি ফ্যাক্টরির একটা গুড কালেকশন সিস্টেম থাকে, যে কটনকে আলাদাভাবে সে কালেক্ট করতে পারবে, দেন এটা ইজি টু রিসাইকেল। এটা একটা আরেকটা প্রসেসিংয়ের রিসাইকেল, যেটা মানে রেগুলেশন বোর্ডে অ্যালাউ করে, স্পিনিং মিলের হার্ড ওয়েস্ট, আচ্ছা, ওইটাও অ্যাজ এ রিসাইকেল যেটা অলরেডি ইয়ার্ন মেড হওয়ার পরে ইয়ার্ন একটা ফল্টের কারণে হার্ড ওয়েস্ট হয়, ওইটাও একটা রিসাইকেলের ইনপুট হিসাবে কাজ করতে পারে। তাহলে আমরা আপনার এইটার অভিজ্ঞতা দিয়ে দেখতে পারি যে মানে সবাই যদি একসঙ্গে মিলে কাজ করে একটা কাজে, তাহলে সেটা সাকসেসফুল হয়। আসলে সাপ্লায়ার এন্ডও হয়, কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, বাইং এন্ডও হয়, কোলাবোরেশন এবং আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকতে হবে। আসলে একটা জিনিস প্রথম দিনই অনেক আমি জানি যে আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি অনেক ওই সময় বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু ওগুলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, কিন্তু আপনার তখন তো রেগুলার মেইনটেইন করতেছেন, রেগুলার বাইরে যায় কিন্তু এটা করতে হয়েছে। সেটাই আসলে এই নতুন কিছু করতে হলে অবশ্যই আউট অফ দ্য বক্স কিছু মানে কাজ করতে হবে, বাট এটা যদি কেউ ইন্টারেস্ট পায়, এটা তখন আর কাজটাকে আসলে মনে হবে না যে আমি এক্সট্রা কিছু করতেছি, এটা একটা মনে হবে যে চ্যালেঞ্জ, হাউ টু ওভারকাম। তা এরপরে নেক্সট চ্যালেঞ্জ আপনি কি চিন্তা ভাবনা করতেছেন বা কি করা যেতে পারে বাংলাদেশি সাপ্লায়ারদের সাথে বসে কাজ করার ক্ষেত্রে, বা ম্যানুফ্যাকচারাররা কিভাবে নতুন নতুন নিয়ে আসতে পারে ইনিশিয়েটিভ? আসলে এই সাস্টেনেবল ম্যাটেরিয়ালেরই ব্র্যান্ডের অনেক ডিমান্ড আছে, বাট সাস্টেনেবল ম্যাটেরিয়াল অনেক চ্যালেঞ্জও আছে, কস্ট থেকে শুরু করে ট্রেসেবিলিটি এবং এস্থেটিক্যাল যে চ্যালেঞ্জগুলো আছে। সো আসলে এখানে ব্র্যান্ড এবং সাপ্লায়ার যেমন কোলাবোরেশন দরকার, ব্র্যান্ডদের মধ্যেও কোলাবোরেশন দরকার। আচ্ছা, আদারওয়াইজ সাস্টেনেবল ম্যাটেরিয়াল অনেক দূর আগানো খুব ডিফিকাল্ট। বুঝতে পারছি। ব্র্যান্ডগুলো যদি একে অপরের সাথে কোলাবোরেট করতে চায়,
তখন সেখানে যোগাযোগটা কিভাবে হবে? এটা শুরু হয়েছে অনেক ব্র্যান্ডে, লাইক আমরা তো কটন রিসাইকেল বললাম, যদি পলিস্টারে কেমিক্যাল রিসাইকেলের কথা বলা হয়, ওখানে এই প্ল্যান্টগুলো অনেক বড় হয়, অনেক হিউজ কেমিক্যাল প্ল্যান্ট। ওটা একটা ব্র্যান্ডের পক্ষে এফোর্ড করা সম্ভব না। ওখানে যদি সব ব্র্যান্ড মিলে লাইক সকল পলিস্টার ম্যাটেরিয়াল রিসাইকেল হবে, এরকম কোলাবোরেশন করতে পারে, দেন এটা অনেক ইজি। সো বিভিন্ন রকম ইনিশিয়েটিভ চেষ্টা চলতেছে। আমরা যদি এখানে একটু চিন্তা করি যে এখন যারা ধরেন আমাদের এখন 52তম ব্যাচ মাত্র ফার্স্ট ইয়ারে ঢুকছে, ওরা পাশ করে বের হইতে হতে আরও 4-5-4.5 বছর লাগবে, 4 বছরই ধরলাম পারফেক্টলি। তখন কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ চলে আসবে। তখন আপনি কি মনে করেন যে বাংলাদেশের জন্য তখন আমি যদি ফাইবারের কথা চিন্তা করি, ওইটা আসলে কি কি স্টেপে যাইতে পারে আপকামিং? ম্যানমেড ফাইবার বেসে চলে যাবে পুরোপুরি, নাকি মিক্সড থাকবে? এটা অলওয়েজ মিক্সই থাকবে, ডেফিনেটলি চাহিদা কম বেশি বিভিন্ন সময় হয়। আসলে নেক্সট দিকে যেটা আসছে যে এফিসিয়েন্সি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, এনার্জি সেভিং টেকনোলজিগুলো, কারণ আমাদের ইউটিলিটি কস্ট বাড়তেছে। কস্টের কথা চেয়ে হলো যে ক্রাইসিস হচ্ছে, পাওয়া যাচ্ছে না, পানির লেভেল নেমে যাচ্ছে। সো নেক্সট জেনারেশনগুলোর অবশ্যই কাজের আরও স্কোপ আসবে, বাট অবশ্যই এই বিষয়গুলো বেশি ডিমান্ডেবল হবে, যে কীভাবে কস্ট ইফেক্টিভ ওয়েতে প্রোডাকশন করা, এনার্জি সেভিংগুলো একটা বিগ টপিক নাও। সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে তারা 3rd ইয়ার বা 4th ইয়ার থেকেই যদি ব্র্যান্ডের সাথে ফলো করা শুরু করে, বা দেখা গেল যে লিঙ্কডইন, এখন তো অনেক যুগ আছে যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে কী ট্রেন্ড আসতেছে, এটা তাহলে তাদের কর্মজীবনেও আমার মনে হয় নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে সক্ষম হবে। নট অনলি ব্র্যান্ড, তারা বিভিন্ন রিসার্চার, বিভিন্ন রকম এরকম স্টার্টআপ অনেক কোম্পানি আছে যারা নাকি এরকম ইনোভেটিভ নিয়ে কাজ শুরু করছে, মানে ইয়ং জেনারেশনে শুরু করছে, বাট এটা লাইক ওদের নতুন কোনো টেকনোলজি আছে যেটা লাইক ওয়াটার কনজাম্পশন অর্ধেক করে দিবে ডাইয়ে, এরকম অনেক স্টার্টআপ আছে, অথবা লো টেম্পারেচারে পলিস্টার ডাই করে ফেলতে পারতেছে। সো ইয়াং জেনারেশন এইসব টেকনোলজিগুলোর দিকে আমি যেটা দেখলাম আপনাদের ড্রাই সেল বলে একটা টার্মস আছে, ইউজ হয়, সেটা আসলে কি তোমার ক্ষেত্রে? আসলে ময়েশ্চার ম্যানেজমেন্টকে এক এক ব্র্যান্ড এক একভাবে মার্কেটিং করে। আচ্ছা, এই যে আমরা যে ধরুন টার্মসগুলো যে আসে, এটার জন্য একটা আলাদা মার্কেটিং টিম বা R&D টিম একসাথে বসে তারপরে নির্ধারণ করে, যে কারণ প্রত্যেকটা শব্দ কিন্তু ইউনিক, এক একটা ব্র্যান্ডের জন্য ইউনিক। মার্কেটিং যেমন কাজ করে, পাশাপাশি কিছু লিগ্যাল বিষয়েও কাজ করতে হয়। ট্রেডমার্ক, আমি একটা শব্দ মানে বললাম অর্গানিক, বললাম বায়ো, বাট অনেক কান্ট্রিতে এই শব্দগুলা কমপ্লাই করতে হলে অনেক রেগুলেশন মিট করতে হবে। সো আমি একটা শব্দ বললাম বা করলাম, এটা করলেই অনেক কান্ট্রিতে অ্যাকসেপ্ট হবে না। তো আমি যে একটা প্রোডাক্টের লেবেল করলাম বায়ো, সো বায়ো বলতে আসলে এই প্রোডাক্টটা কী করে, এটা অনেক রেগুলেশন কান্ট্রি এটাকে প্রুফ করতে হবে। সো এখানে একটা লিগাল টিমও লাগে, যে এইভাবে মার্কেটিং টার্ম যদি লঞ্চ করতে হয়, এটা যেমন মার্কেটিংয়ের সেন্সে শব্দটা খুবই কাস্টমারের কাছে একটা রিংয়ের মতো হবে, পাশাপাশি এটা লিগাল সাইটেও কমপ্লাই করতে হবে। আচ্ছা, এবারে ধরেন একটু ব্যক্তিগত দিকে আসি। আপনি এই একটা কোম্পানিতে প্রায় 10 বছর অতিবাহিত করছেন, তাই আমি একটু আপনাদের লেভেলে যদি চিন্তা করি, যে তখন এই 10 বছর পরে আপনি আবার নতুন চ্যালেঞ্জ আনার জন্য আপনি কি করেন, কিভাবে স্টাডি করেন, বা কোনো নতুনভাবে কারোর সাথে আলোচনায় বসেন, বা ধরেন আপনার লেভেলে যারা আছে তাদের সাথে একসাথে হয়ে আপনারা কি কোনো গ্রুপ ডিসকাশন করেন কিনা, নিজেদেরকে চ্যালেঞ্জ কিভাবে করেন আফটার 10 ইয়ার্স ইন এ সেম কোম্পানি? আসলে যেটা অলওয়েজ চেষ্টা করি ইন্ডাস্ট্রির সাথে বিভিন্নভাবে কানেক্ট থাকার জন্য, ইন্ডাস্ট্রি নতুন কি হচ্ছে, নতুন কি আসতেছে, শেখার অ্যাটিটিউডটা মেনটেন চেষ্টা করি যাতে ইন্ডাস্ট্রিতে বিষয়গুলো থাকে। পাশাপাশি আমি আরেকটা বিষয়, যেটা এখন আমাদের লোকজন গ্লোবালি কিন্তু কাজ শুরু করছে, লাইক আমরা যেমন এই পাশে আছি, এখন আমাদের সময় হয়েছে গ্লোবালি এক্সপ্লোর করা। বিভিন্ন রকম হেড অফিসগুলোতে কিন্তু এখন অনেক লোক কাজ করতেছে। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির বয়স অনেক দিন হয়ে গেছে, সো আমরা যে একটা এক্সপার্ট, এটা কিন্তু গ্লোবালি মানুষ জানে। সো এখন সময় আমি মনে করি যে গ্লোবালি কাজ করতে হবে, বাংলাদেশ থেকে বাইরের ফ্যাক্টরি কন্ট্রোল করা, গ্লোবাল টিমের সাথে আরও কাজ করে হয়তো মাইগ্রেট হয়ে গ্লোবালি চলে যাওয়া, বা হেড অফিসে কাজ করা, ওইখানে আরও এই যে এখানকার নলেজগুলো যদি হেড অফিসে যারা নাকি মার্কেটিং ট্রেন্ডে কাজ করে, ওদের সাথে যদি এর কানেকশন হয়, তাহলে এটার আউটপুট অনেক বেশি হবে। সো অনেক স্কোপ আছে। আমার নেক্সট কোয়েশ্চেনটা আসলে আপনি আগেই উত্তর দিয়ে ফেললেন, যে আসলে এখন মানে টেক্সটাইলের ক্ষেত্রে গ্লোবালি চিন্তা করা অনেক আগে থেকেই শুরু হয়েছে, বাট আমি স্টুডেন্টদের জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাই
এই যে গ্লোবাল রোলটা যখন প্লে করে, ধরেন যে দেখা যায় যে লেখা থাকে সাউথ এশিয়া সে রিজিওনাল হেড, অথবা বলা হয় থাকে সে সোর্সিং এর হেড। এই কাজটা আসলে কিরকম? সাউথ এশিয়া বলতে কি বোঝায়, বা দেখা যায় যে গ্লোবাল হেড বলতে আসলে তার কি কোথায় কাজ করতে হয়? অনেকগুলো অফিসে, যেমন সাউথ এশিয়া বলতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আচ্ছা, এদেরকে বোঝায়। এই তিনটি কান্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ডের সোর্সিং অপারেশন থাকে, এই তিনটাকে সে লিড করে। ফার ইস্ট অনেক সময় কাজ করে। সো এই বিজনেস প্যাটার্ন অনুযায়ী দেখা যায় যে এখন আমাদের ছেলেপেলেগুলোও কিন্তু এইসব রোলে মানে প্লে করতেছে, এবং এটার জন্য যেটা দরকার ভালো কমিউনিকেশন থাকতে হবে। আমরা যেমন বাংলাদেশি ফ্যাক্টরির সাথে একটা কালচারে কমিউনিকেট করতেছি, আমি যদি একটা পাকিস্তানি ফ্যাক্টরি, একটা টার্কি ফ্যাক্টরি, সো ওইটা হয়তো একটু ডিফারেন্টলি বলা লাগতে পারে ওদের কালচারের কারণে। সো এই অ্যাডাপ্টিভিটি থাকতে হবে, অবশ্যই টেকনিক্যাল নলেজ ভালো থাকা লাগবে, কমিউনিকেশন, কনফিডেন্ট, এগুলা হয়তো হেল্প করবে। আর আমি যতটুকু জানি পাই, প্রত্যেকটা বাইং হাউস বা আপনারা যে কাজ করেন গ্লোবালি যারা কাজ করেন, এদের কিছু কোড অফ এথিক্স থাকে। এই জিনিসগুলো আসলে কিভাবে ডেভেলপ করে, কোড অফ এথিক্স বা কোড অফ কমপ্লায়েন্স? এটা খুবই মানে নেসেসারি আসলে। একটা ব্র্যান্ডে কাজ করলে কোড অফ এথিক্স ম্যান্ডেটরি। তো যেটা করে ব্র্যান্ডগুলো, মানে এই বিষয়গুলো তো হয় কি, মানুষকে কন্টিনিউয়াসলি মনে করাই দিতে হয়। তো প্রত্যেকটা ব্র্যান্ডে দেখা যায় যে ইয়ারলি, কোয়ার্টারলি কোড অফ এথিক্সের ট্রেনিং থাকে ইন্টারনালি, বা স্পেসিফিক কোনো টপিকে একটা শর্ট হতে পারে অনলাইন ট্রেনিং, অ্যানিমেটেড ট্রেনিং থাকে। এবং আসলে বর্তমান যুগে এথিক্স, অনেস্টি, এগুলো আসলে মানে ডিফল্ট। এগুলো আসলে এমন না যে আমি বলবো যে একজনকে অনেস্ট হওয়া লাগবে, এটা ডিফল্ট, এটা লাগবেই। একজনকে এথিক্স হইতে হবে, আদারওয়াইজ এরকম কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা সম্ভব না। এবং ব্র্যান্ডগুলো, অধিকাংশ ভালো ব্র্যান্ডই দেখা যায় যে এথিক্সের বিষয়ে জিরো টলারেন্স, এখানে কোনো রকম টলারেন্স নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন থেকে 10 বছর পরে বা 20 বছর পরে আপনি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে কোথায় দেখেন? কিভাবে লিড দিবে ওয়ার্ল্ডকে, বা আদৌ লিড দিতে পারবে কিনা, সেই সক্ষমতা আমাদের আছে কিনা? আমি মনে করি বাংলাদেশ টেক্সটাইলে অলওয়েজ রিলেভেন্ট থাকবে, কারণ আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের যে অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এটা ওয়ার্ল্ডে ইউনিক। এটা টেক্সটাইলে থাকবে, এবং বাংলাদেশও টেক্সটাইল পছন্দ করে। এই জন্য বোঝা যায় যে আমাদের দেখা যায় এক্সপোর্টের 85% ফ্রম টেক্সটাইল। যদিও আমাদের ব্যালেন্সের জন্য অবশ্যই আদার ইন্ডাস্ট্রি ডেভেলপ করা উচিত, বাট আই বিলিভ টেক্সটাইল থাকবে। বাট বেশ কিছু চ্যালেঞ্জেস ওভারকাম করার জন্য বাংলাদেশকে এখনই উদ্যোগ নিতে হবে, লাইক এনার্জি ক্রাইসিস, এফিসিয়েন্সি অনেক গেইন করতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এখন অনেক কাজই হিউম্যান দিয়ে করানো হয় বেশি, যেহেতু ম্যান পাওয়ার সস্তা, কিন্তু এটা আসলে জীবনযাত্রার মানের সাথে ভবিষ্যতে সস্তা থাকবে না। সেখানে আমাকে অনেক অটোমেশন আনতে হবে, অনেক এফিসিয়েন্সি গেইন করতে হবে, তারপরে মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করা লাগবে। সো এই বিষয়গুলোতে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারি, তাহলে বাংলাদেশ অলওয়েজ এই ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট থাকবে। আর এইখানকার যেই ইয়াং জেনারেশন, যে ম্যান পাওয়ার, আমি বলবো দ্যাটস দ্য বিউটি, এটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। এবং ইয়াং পিপলদেরকে আমি বলবো যে এখানে অনেক স্কোপ আছে, নিজেদেরকে যদি ওইভাবে প্রিপেয়ার করে আসলে অনেক সুযোগ আছে। একটা অ্যাডভাইস আমি ইয়াংদের রাখবো যে আমি অনেক সময় ইন্ডাস্ট্রি দেখি যে অনেকেই প্রেশারে, যখন সিচুয়েশন পড়ে, তারা প্রেশারে দেখা যায় যে ভেঙে পড়ে। এটা আসলে টেক্সটাইল এই বা গার্মেন্টস এই ইন্ডাস্ট্রিটা অনেক প্রেশার সিচুয়েশন এখানে আছে, প্রেশার সিচুয়েশন আসবে। বাট প্রেশার কি আমাকে ভেঙে ফেলবে, না প্রেশার আমাকে বিল্ড করবে? এটা কিন্তু আমাকে এই চিন্তাটা আমার মধ্যে বিল্ড করতে হবে যে প্রেশার কিন্তু ভয় পাওয়ার জিনিস না, প্রেশার ভালো জিনিস। প্রেশার ইজ এ, আমি বলবো যে প্রেশারকে ভয় না পেয়ে, প্রেশার ইজ এ ইনভাইটেশন ফর গ্রোথ। কবি বলছে না যে কষ্টের মতো পরশ পাথর আর নাই, কথাটা একদম সত্যি। আমি আমার লাইফ দিয়ে দেখছি যে আসলে প্রেশার, কষ্টগুলো মানুষকে পরিবর্তন করে। শুধু যে লাগবে রাইট অ্যাটিটিউড, পজিটিভ রিয়াকশন। আমি প্রেশারে পড়ে যদি নেগেটিভ রিয়াকশন করি, তাহলে আমি ভেঙে পড়বো। আমি বলবো যে এটা ভালো সেক্টর না, আমি এখান থেকে এসকেপ করার চেষ্টা করবো। বাট প্রেশারে যদি আমি মনে করি যে না, এটা আমার অপরচুনিটি, প্রেশার ভালো, এটা পরশ পাথর, এটা আমাকে গোল্ড বানাবে এখান থেকে। সো প্রেশারে যদি আমি রাইটলি রিয়েক্ট করতে পারি, প্রপার পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, ধৈর্য এবং
ফোকাস নিয়ে কাজ করতে পারি, এই প্রেশার কিন্তু আমাকে ট্রান্সফর্ম করে দিবে এবং সাকসেসের পথে আগায় নিতে হবে। এটা আমরা আজকে যত অল্প সময় যতটুকু আমরা আড্ডা দিচ্ছি, আমরা দেখলাম যে আপনি অল্প বয়সে বাবা হারানোর পরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টেপে আপনি ঘুরে দাঁড়াইছেন। এবং আমি ব্যক্তিগতভাবে জানি আপনি এখনও প্রচুর স্টাডি করেন এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা এক্সপার্ট তাদের সাথেও আপনি বসেন। তো আপনাকে আজকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি এটা পরবর্তীতে আরও কয়েকবার আরও বারবার আপনি আসবেন এবং আমাদেরকে গাইড করবেন। আশিকও ধন্যবাদ। যদি শুধু ওই কাজের কথা বললাম, তারপর আমি আরেকটু অ্যাড করি, কাজের পাশাপাশি আসলে অ্যাজ এ মুসলিম যদি বলি, যে আমার যারা মুসলিম অডিয়েন্স আছে, আমাদের মনে রাখতে হবে আমাদের আলটিমেট সাকসেস কিন্তু আসলে জান্নাত না পেলে আমি যাই করি আসলে কোনো কিছু কিন্তু সাকসেস না। সো আমার সকল কাজ, সকল অ্যাকশন যেন এরকম হয় যে এটা আমাকে জান্নাত লাভের জন্য সহযোগী হবে। কাজের পাশাপাশি উই শুড বি এ গুড ফ্যামিলি ম্যান, উই শুড বি এ গুড ফ্রেন্ড, উই শুড বি এ গুড সিটিজেন। এবং পাশাপাশি অনেক কাজ আমি আমাদের একটা প্রতি আছে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, আমরা কাজের পাশাপাশি চেষ্টা করি এটা দিয়ে কিছু সোসাইটি ভালো করার জন্য। সবাইকে দাওয়াত দিচ্ছি এই ফাউন্ডেশনের জন্য। পাশাপাশি এরকম ভালো কাজের সাথে নিজেকে ইনভলভ করা, শুধু কাজ করে আসলে একদিকে বায়াসড হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ব্যালেন্স লাইফ লিড করতে হবে। কাজ যেমন বললাম কাজ করব, পাশাপাশি স্পিরিচুয়াল এই জিনিসটা মেনটেন করতে হবে, যে আমার সবকিছু আমরা আল্লাহর কাছে হাওয়ালা করে দিই। আখিরাতটাকে ঠিক রাখতে হবে, আমার ফ্যামিলি ঠিক রাখতে হবে, আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে হবে, আমার হেলথ ঠিক রাখতে হবে। সব কিছু মিলে ব্যালেন্স লাইফ করতে পারাটাই আমি বলবো যে আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকালে আসলে আমি একটা কোরআনে একটা আয়াত পড়তেছিলাম যে মানুষের কাছে যা আছে তা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলার কাছে যা আসে তা চিরস্থায়ী। তো আজকে এইটা বলেই শেষ করতে চাই যে আমরা সেই চিরস্থায়ী জীবনের জন্য আখিরাতের এই শস্যক্ষেত্রে আমরা সবাই সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বৈঠকে যদি কোনো কারণে আল্লাহ তাআলা নাখোশ না হয় এবং আমাদের ভুল ত্রুটি যাতে আল্লাহ তাআলা মাফ করে, এই দোয়া করি আর কি। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।